সবাইকে আবারও ওয়েলকাম এসকে এডুকেশন 2.0 চ্যানেলে। আমরা আগের দিন ক্লাস 10-এর জিওগ্রাফি প্রথম অধ্যায়ের নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়ব। আগের দিন আমরা জেনেছিলাম যে নদীর কয়টি গতি? 3টি গতি, উচ্চ, মধ্য এবং নিম্ন গতি। ঠিক আছে, এবং উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি, মধ্য গতিতে প্রধান কাজ কি, সেটা একটু তোমরা আমায় কমেন্টে জানাবে। ঠিক আছে, আর নদীর নিম্ন গতিতে প্রধান কাজ হচ্ছে কি করা? সঞ্চয় করা। ঠিক আছে, এখন নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে আমরা জানব। দেখো, সর্বপ্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে পলল শঙ্কু বা পলল বেজনী। ঠিক আছে, এটা জানার পূর্বে একটু ছবিটা তোমরা দেখে নাও। ছবিটা দেখলে তোমরা একটু আন্দাজ করে নিতে পারবে যে পলল শঙ্কু বা পলল বেজনী জিনিসটা আসলে কি। ঠিক আছে, দেখো ছবির মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, এখন আমরা মূল বিষয়বস্তুতে দেখি, অর্থাৎ পলল বেজনী কাকে বলে বা কীভাবে এই পলল বেজনীটা গঠিত হয়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই জিওগ্রাফির ক্ষেত্রে ক্লাস 10-এ এই যে নদীর উচ্চ গতিতে গঠিত ভূমিরূপগুলো এবং নিম্ন গতিতে গঠিত ভূমিরূপগুলো, এই কোশ্চেনগুলো 5 মার্কসের জন্যও আসে। এবং এই কোশ্চেনগুলোর থেকেই যে প্রত্যেকটা যে আমরা পয়েন্ট দেখছি, যেমন পলল শঙ্কু দেখবো এবং পরবর্তী যে পয়েন্টগুলো দেখবো, এই পয়েন্টগুলো আমাদের আরেকটা কোন দিক দিয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলোর থেকে করা হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রেও আমাদের ছবিটা আঁকা অতি আবশ্যক। জিওগ্রাফির ক্ষেত্রে ছবি দিলে কি হয়, নাম্বারটা একটু ভালো ক্যারি করে। তো সবাই একটু চেষ্টা করবে যাতে ছবিটা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা পলল শঙ্কু বা পলল বেজনী সম্পর্কে একটু জেনে নিই। দেখো, পলল শঙ্কু বা পলল বেজনী পার্বত্য অংশে ছেড়ে যখন নদী সমভূমিতে প্রবেশ করে তখন কি হয়, ভূমির ঢাল হঠাৎ করে কমে যায়। পার্বত্য অংশে কী হয়, ভূমির ঢাল অনেকটাই খাড়া থাকে, কিন্তু পার্বত্য অংশের পরবর্তীতে যখন নদী কী হয়, সমভূমিতে প্রবেশ করে ভূমির ঢাল হঠাৎ করে কমে যায়। কমে যাওয়ার ফলে সেই নদীর মধ্যে যে বাহিত প্রস্তর খণ্ডগুলো থাকে, নুড়ি থাকে, বালি, কাদা, পলি, আরও যেই সমস্ত যে কোনো জিনিস হতে পারে, সব কি হয়, হঠাৎ করে সঞ্চিত হতে থাকে। এবং সেই সঞ্চয়ের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে তা হলো পলল শঙ্কু। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গায় খুব সুন্দর করে ছবি দেওয়া রয়েছে। এই যে নদীর গিরিখাত হয়ে যে নদী বাহিত যেই সমস্ত পদার্থগুলো আসছে, সেই পদার্থগুলো যখনই সমভূমিতে প্রবেশ করছে তখনই সেই পদার্থগুলো ধীরে ধীরে কী হচ্ছে, সঞ্চিত হচ্ছে, এবং সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করছে সেটাকেই কি বলা হচ্ছে, পলল শঙ্কু বলা হচ্ছে। কারো কোনো বুঝতে অসুবিধা যদি থাকে আমায় অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে দেখো দেখো সম্পূর্ণ যে আমাদের কোশ্চেনগুলোর মধ্যে যখন আমরা পয়েন্ট করে করে লিখবো, যখন আমরা ছবি দিব, বেশি বড় করার প্রয়োজনীয়তা নেই, যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সময়টাও মেনটেন করে আমাদের লিখতে হয়, তার জন্য বেশি বড় করার চেষ্টা করবে না। হ্যাঁ, তোমরা জেনে নিতে পারো, যেমন দেখো এখানে বলেছে পরবর্তীকালে পলল শঙ্কুর ওপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে পলল শঙ্কু অর্ধগোলাকার ভাগ হয়ে পড়ে। অর্ধগোলাকার পূর্ণবৃত্ত, সেটাকে যদি আমরা মাঝখান বরাবর দুটো টুকরো করে দিই তাহলে যেই যে অংশটা থাকবে সেটা হচ্ছে অর্ধবৃত্তের ন্যায়। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই যে অর্ধবৃত্তের ন্যায় এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই যে অর্ধবৃত্তের ন্যায়, এটার কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, অর্ধগোলক ভাগ হয়ে পড়ে। হাত পাখার মতো দেখতে এরূপ ভূমিরূপ হলো পলল বেজনী। হাত পাখার মতো আমরা দেখেছি গরমকালে সকলের বাড়িতে যখন বিদ্যুৎ চলে যায় তখন সবাই কী খোঁজে, হাত পাখা খোঁজে। কেন? গরমের থেকে একটু বাঁচার জন্য। সেই হাত পাখার যেরকম আকৃতি হয় ঠিক সেই রকমই অনেকটাই পলল বেজনীর আকৃতিও হয়ে থাকে। ঠিক আছে, দেখো আরেকটা কি বলেছে এখানে, হিমালয় সমেত সকল নবীন ভঙ্গিল পর্বতের পাদদেশে পলল শঙ্কু বা পলল বেজনী দেখা যায়। দেখো, ভঙ্গিল পর্বত সম্পর্কে আমরা পরবর্তীতে পড়ব, কিন্তু এই যে যত নবীন ভঙ্গিল পর্বত রয়েছে প্রত্যেকটা নবীন ভঙ্গিল পর্বতের পাদদেশে আমরা এই ধরনের ভূমিরূপ দেখতে পাব। ঠিক আছে, এখন আমরা নেক্সট অর্থাৎ দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, অর্থাৎ নদীর বাঁক বা মিয়েন্ডার কি। ঠিক আছে, তোমরা
মনে চাইলে একটাও দিতে পারো যে নদী বাঁক কি, বা দুটোও লিখতে পারো যে নদী বাঁক বা মিয়েন্ডার বলতে। ঠিক আছে, দেখো এবার নদী বাঁকটা কিভাবে সৃষ্টি হয়। মধ্য এবং নিম্ন গতিতে নদী প্রবাহ বাধা থাকলে তা এড়িয়ে যাওয়ার জন্য একে বেঁকে প্রবাহিত হয়। দেখো মধ্যগতিতে নদীর গতিবেগ অতটা থাকে না, এবং নিম্নগতিতে তো বলা চলে যে গতিবেগ খুবই কম থাকে। ফলে যখন নদী তার প্রবাহ পথে কোনো বাধা সম্মুখীন হয় তখন সেই বাধাটা এড়িয়ে নদী প্রবাহিত হওয়ার চেষ্টা করে। ফলে সেই বাধা থেকে বাঁচার জন্য নদী সময় সময় কী হয়, একে বেঁকে প্রবাহিত হয়। আর নদী বাঁকের অবতল অংশের পার, উত্তল এবং অবতল অংশ, সেই ক্ষেত্রে অবতল অংশের পার ক্ষয়কার্য হয় খাড়া, এবং উত্তল অর্থাৎ তার বিপরীত যে অংশ সেই জায়গায় সঞ্চয় কার্য হয় মৃদু ঢালু। ঠিক আছে, সঞ্চয় কার্যে হয় মৃদু ঢালু। এইভাবে ক্ষয় ও সঞ্চয় কার্যে নদী খাতে যে বাঁকের সৃষ্টি হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় মিয়েন্ডার বা নদী বাঁক। যেমন তোমার যদি আমরা দেখি গঙ্গা অববাহিকার প্রায় সকল নদীতেই মিয়েন্ডার দেখা যায়। গঙ্গা অববাহিকা যে রয়েছে সেই গঙ্গা অববাহিকার প্রায় সকল নদীতেই আমরা এই মিয়েন্ডার দেখতে পাবো। দেখো এই যে ছবিটা, চিত্র দেখলে বুঝতে পারবে এই জায়গায় কিভাবে নদী একে বেঁকে প্রবাহিত হচ্ছে। এই যে এই জায়গায় দেখো আমি যে উত্তল এবং অবতল অংশ যেটা বললাম, এই যে দেখো এক অংশে কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে, আরেক অংশে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি সঞ্চয় হচ্ছে, বিপরীত অংশ, এই অংশে সঞ্চয় হচ্ছে, এবং তার খারাপ আর যেটা সেই অংশে কি হচ্ছে, এই যে এই অংশ বরাবর এখানে কি হচ্ছে, ক্ষয় দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতেই পারছো। অর্থাৎ নিম্নগতিতে যখন নদী প্রবাহপথে কোনো বাধার সম্মুখীন হয় তখন সে কী করে, একে বেঁকে প্রবাহিত হয়। একে বেঁকে প্রবাহিত হওয়ার সময় নদীর খারাপ পারে কী হয়, ক্ষয় হয়, এবং ঢালু যেটা পার অর্থাৎ বিপরীত অংশ সেই জায়গায় কিছুটা রূপ কী হতে থাকে, সঞ্চিত হতে থাকে। ঠিক আছে, তোমরা এই চিত্র দেখে অনেকটা জিনিস আন্দাজা করে নিতে পারবে। ঠিক আছে, পরবর্তী আমরা চলে যাচ্ছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অশ্ব বলতে আমরা সবাই বুঝি কি, ঘোড়া, তাই তো। তো ঘোড়ার যে খুরের আকৃতি, সেই খুরের আকৃতির ন্যায় ভূমিরূপেই হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। দেখো এটা আমরা বিস্তারিত জেনে নেই। ঠিক আছে, এই যে দেখো নদী বাঁক বা মিয়েন্ডারের অংশ খুব বেশি ক্ষয় ও সঞ্চয় কাজ ঘটতে থাকলে এক সময় দুটো বাঁকের মধ্যবর্তী যে অংশ সংকীর্ণ হয় এবং যুক্ত হয়ে নদী সোজা পথে চলতে থাকে বা প্রবাহিত হতে থাকে। এই পরিত্যক্ত এবং বিচ্ছিন্ন অংশটি হ্রদের আকারে অবস্থান করে। এই ধরনের হ্রদ দেখতে অনেকটা সেই যে ঘোড়ার কথা বললাম, সেই ঘোড়ার যে খুর হয় তার মতো। সেই থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই যে আমরা উপরের দিকে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে যখন একে বেঁকে প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার ফলে দেখো পরবর্তী নিচের দিকে আমরা ছবিটায় দেখতে পাচ্ছি, এই যে দেখো ছবিটার মধ্যে সেটা, এই যে দেখো এখানে নদী সোজা পথে প্রবাহিত হচ্ছে 1 নম্বর চিত্রের মধ্যে। 2 নম্বর চিত্রের মধ্যে কি হচ্ছে, একটু একে বেঁকে প্রবাহিত হচ্ছে। 3 নম্বরের মধ্যে আরেকটু বেশি পরিমাণে একে বেঁকে প্রবাহিত হচ্ছে। একে বেঁকে প্রবাহিত হতে হতে এই যে অংশটা রয়েছে, এই অংশটা কি হয়ে যাবে, সম্পূর্ণভাবে নদীর থেকে আলাদা হয়ে যাবে। কেন আলাদা হয়ে যাবে দেখো সেটাও আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই যে এই বরাবর কি হয়ে যাবে, নদী এতটা ঘুরে প্রবাহিত না হয়ে এই বরাবর ক্ষয় হতে হতে একসময় নদী এই বরাবর প্রবাহিত হওয়া শুরু করবে, এবং এই যে নিচের অংশটা রয়েছে এই অংশটা সম্পূর্ণ আলাদা হয়ে বিচ্ছিন্ন একটা জলাধার গঠন করবে। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এরকম, আর এটা দেখতে অনেকটা কীরকম, ঘোড়ার পায়ের মতন। তার জন্য এর নামকরণ করা হয়েছে কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এখানে দেখো তোমরা আরেকটা সুন্দর চিত্র দেখতে পাচ্ছ, এখানে এই ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা তারপরের স্টেপে চলে যাচ্ছি। দেখো তারপর 4 নম্বর যেটা রয়েছে, 4 নম্বর হচ্ছে প্লাবনভূমি।
প্লাবন ভূমি কি? প্লাবন বলতে আমরা কি বুঝি? বন্যা। আর প্লাবন ভূমি অর্থাৎ বন্যার ফলে সেই বন্যার জলে যেই সমস্ত কাদা, বালি, নুড়ি, কাকড় যেই সমস্ত জিনিস মিশ্রিত হয়ে থাকে, যখন বন্যা হবে নদীর দুকুল অর্থাৎ নদীর তীরবর্তী অঞ্চলে সেই জলগুলো ঢুকে যাবে, সেই জলের মধ্যে নদীবাহিত বিভিন্ন পদার্থ মিশে থাকবে। একটা সময় যখন কি হবে, সেই জলটা নেমে যাবে, ঠিক আছে? ফলে নেমে যাওয়ার পরবর্তী পর্যায়ে আমরা সেই জায়গায় দেখতে পাবো, অর্থাৎ নদীর দুই তীরবর্তী অংশে, যে সেই নদীবাহিত বিভিন্ন নুড়ি, বালি, পলি, কাকড় সেই নদীর তীরবর্তী অংশে থিতিয়ে পড়েছে, ঠিক আছে? সেই থিতিয়ে পড়া অংশগুলোই আমরা দেখব পরবর্তী পর্যায়ে যে ভূমিরূপ গঠন করবে থিতিয়ে পড়া অংশগুলো, সেটাকে আমরা প্লাবন ভূমি বলবো। দেখো বইয়ের ভাষায় যদি আমরা বলি, দেখো ছবিটা তোমরা দেখে নিচ্ছ, এই যে নদী যে অববাহিকাটা রয়েছে, নদী যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার পার্শ্ববর্তী দুই দিকে নদীর জল যখন ঢুকে যাবে, সেটা ঢোকার পর বন্যার ফলে সেই জায়গায় বন্যার জল যখন নেমে যাবে, সেই জায়গায় নদীবাহিত বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে থাকবে। সেই সঞ্চিত পদার্থগুলোকেই আমরা প্লাবন ভূমি বলবো। যেহেতু বন্যার ফলে গঠিত হচ্ছে, তার জন্য এর নামকরণ করা হচ্ছে প্লাবন ভূমিরূপ। দেখো এবার মধ্য এবং নিম্ন প্রবাহে ভূমির ঢাল কম বলে নদীগর্ভ কী হয়ে যায়? ভরাট হয়ে যায়। দেখো মধ্য এবং নিম্ন প্রবাহে কী হচ্ছে? ভূমির ঢাল কম, অপেক্ষাকৃত সমতল সেখানে, ফলে ভূমির ঢাল কম হওয়ায় কী হবে? নদীর গতিবেগটাও অনেকটা কম হবে। আর নদীর গতিবেগ যদি কম হয়, তাহলে ক্ষয়কার্য কম হবে, ঠিক আছে? এবং নদীবাহিত পদার্থসমূহ সেই নদী গর্ভেই পতিত হয়ে নদী খাতটা অনেকটা ভরাট হয়ে যাবে। এই অগভীর হয়ে পড়া অংশে যখন বর্ষায় নদীতে জলের পরিমাণ বেড়ে যাবে, তখন কি হবে? দকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করবে। আমরা ভারতবর্ষে দেখেছি এই বর্ষার সময় বিভিন্ন রাজ্যে কী হয়? প্রচুর পরিমাণে বন্যা হয়ে থাকে। আর যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে, তারা বুঝতে পারবে যে বন্যার ফলে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, ঠিক আছে? যাই হোক, ওইসব আলাদা বিষয়। আমরা এখন মূল পর্বে দেখি। দেখো বন্যার ফলে যখন দুপাশের ভূমিতে পলি জমে ভূমির সৃষ্টি করে বা সমভূমির সৃষ্টি করে, বন্যার ফলে সৃষ্টি এই ভূমিরূপেই প্লাবন ভূমি নামে পরিচিত। আমরা ছবির মধ্যে আমরা সেটা দেখেছি আগেই, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বা কোনো জিনিসের উপর যদি তোমাদের আরও বিস্তারিত ভিডিও প্রয়োজন, যেমন মনে করো অশ্বক্ষুর আকৃতিবৎ হ্রদ বা অন্য আদার্স কোনো টপিকের উপর আমাকে বলবে, আমি এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে? নেক্সট দেখো, এই প্লাবন ভূমির উদাহরণের মধ্যে আমরা দেখি, উদাহরণগুলো একটু দেওয়ার চেষ্টা করবে ছবির সাথে, তাহলে নাম্বারটা একটু ভালো ক্যারি করবে। যেমন দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল প্রভৃতি নদী অববাহিকার সমভূমিতে এই ধরনের প্লাবন ভূমি আমরা দেখতে পাই। নেক্সট যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। দেখো স্বাভাবিক বাঁধ প্লাবন ভূমির সাথে অনেকটা রিলেটেড। যখন এই যে অনবরত কী হতে থাকবে? বন্যা হতে থাকবে। বন্যা হওয়ার ফলে নদীর দুই তীরে কী হতে থাকবে? সেই প্লাবন ভূমি গঠিত হতে থাকবে। সেই প্লাবনের ফলে যে সমস্ত নদীবাহিত পদার্থগুলো রয়েছে, সেগুলো নদীর দুই তীরে সঞ্চিত হতে 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 একটা সময় সে জায়গায় কী হবে? বাঁধের সৃষ্টি করবে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে দেখো এইখানে এবং এখানে আমরা যদি দেখি, এই পাশটায় এবং এই পাশটায় উঁচু হয়ে একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হয়েছে নদী খাতের দুই পাশে। এটাকেই বলা হচ্ছে কি? স্বাভাবিক বাঁধ, ঠিক আছে? দেখো তারপরে আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট উদাহরণটা আমরা একটু পড়ে নিব। দেখো, নিম্ন গঙ্গা সমভূমি, নীল প্রভৃতি নদীর মধ্য এবং নিম্ন প্রবাহে নদীর কিনারায় স্বাভাবিক বাঁধ দেখা যায়। উদাহরণটা দেওয়ার চেষ্টা করবে। লাস্ট বদ্বীপ আমরা একটু দেখে নিই, এটা লাস্ট। নদীর মোহনায় নদী যেখানে সমুদ্রে মেশে, সেখানে অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি দীর্ঘকাল ধরে সঞ্চিত হয়ে সমুদ্র গর্ভ এবং নদীর মোহনা ভরাট হয়ে সেখানে ত্রিকোণাকার মাত্রাহীন
বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তা হচ্ছে বদ্বীপ। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, সেই ছবির মধ্যে বিভিন্ন এই যে মিসিসিপির বদ্বীপ দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে নীল নদের বদ্বীপও দেওয়া রয়েছে। আশা করি বুঝতেই পারছো বদ্বীপ কেমন হয়। যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই বিষয়টা আবার পুনরায় নেক্সট ভিডিওতে বা আলাদা করে ভিডিও বানিয়ে আমি সেটা বুঝিয়ে দেবো। দেখো এবার বদ্বীপের উদাহরণ, যেমন নীল, মিসিসিপি, মিসৌরি, গোদাবরী প্রভৃতি নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম। এই যে লাস্ট যেটা বললাম, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম, এটা তোমাদের এমসিকিউ এর মধ্যেও আসে বা মাল্টিপল চয়েস কোশ্চেন বা 1 নম্বরের যে কোশ্চেনগুলো হয় সেইখানে এই কোশ্চেনটা আসে। তাহলে আমরা আজকে এই নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে জানলাম, ঠিক আছে। এই নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপে যদি কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা টপিকে।